হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ডে 3 এবং 4 কুয়ালালামপুরের ডে 3 এবং 4 শেয়ার করব এবং মালয়েশিয়া থেকে ঢাকা ব্যাক করাটাও আমি শেয়ার করব। আসলে একসাথে একেবারে একটু বড় করে ভ্লগ আপলোড দেওয়ার কারণ হচ্ছে, না হলে ভ্লগগুলো আপলোড দিতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমি বাংলাদেশে ফিরেছি অনেক দিন হলো। তার মধ্যে আমি এসেও অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, সেগুলোর ভিডিও আমার আপলোড দিতে হবে। তো অনেক লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি ভাবলাম আজকের ব্লগের মাধ্যমে এই ট্যুরের এন্ডিং আমি করি। তো যাই হোক, আমি এই ব্লগে অনেক কিছুই শেয়ার করব। ম্যাক থেকে শপিং করেছি সেটা শেয়ার করব, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম বাকি 2 দিন সেগুলোও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের আজকের ট্যুরে আমাদের সাথে আমাদের হচ্ছে সেই ভাইয়া আর ভাবি জয়েন করবে। আমরা আসলে এই স্টারবাক্সে নাস্তা করতে এসেছি এবং ওনাদের জন্য এখানে ওয়েট করছিলাম। এটা ছিল টাইমস স্কোয়ার শপিং মল। শপিং মলের স্টারবাক্স যেটা, সেটাতে আমরা যে নাস্তা করতে এখন ঢুকেছি আর ভাইয়া ভাবির জন্য ওয়েট করতেছিলাম। ভাইয়ার কথা, ভাবির কথা আমি এর আগের ব্লগগুলোও বলেছি। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। ভাইয়া হলো আমার হাজব্যান্ডের চাইল্ডহুড ফ্রেন্ড। উনি মনাশের একজন টিচার। তো ভাইয়া ভাবি দুইজনেই কুয়ালালামপুরে থাকেন। যেহেতু ভাইয়া মনাশের টিচার, তো হচ্ছে ভাবিকেও উনি নিয়ে গিয়েছেন। তো আমরা আসলে মালয়েশিয়ায় এসেই আমরা তো পেনাংয়ে চলে গিয়েছিলাম, কেমারুনে চলে গিয়েছিলাম। তো আমরা যেই একটা মানে মালয়েশিয়ায় যেদিন আসছিলাম সিঙ্গাপুর থেকে, তো ওই দিন রাতে কিন্তু আমরা ভাবিদের বাসায় ডিনারের ইনভাইটেশন ছিল, আমরা ভাবিদের সাথে ডিনার করেছি। আর ভাইয়া কিন্তু বারবারই বলেছিল, মানে আমরা যখন বাংলাদেশ থেকে যাই তখনই উনি বলেছিল যে আমরা কেন হোটেল বুক দিয়েছি, আমরা কেন ওনাদের সাথে থাকার প্ল্যান করিনি। ভাইয়া ভাবির ফ্ল্যাটটা যথেষ্ট বড়, 3 BHK এর ফ্ল্যাট ওনাদের, এবং ওনারাও আমাদের মতন কাপল, হাজব্যান্ড ওয়াইফ। সো আসলে থাকার কোনো প্রবলেম হতো না। বাট আমি আসলে ভাইয়া বা ভাবি কাউকে আর মানে ওনাদেরকে আসলে ঝামেলায় ফেলতে চাইনি। সো এই জন্য আমরা আসলে ওনাদের বাসায় থাকিনি। বাট হচ্ছে আমরা একটা রাত হচ্ছে প্রথমেই এসেছিলাম। আর আজকে ভাইয়া প্ল্যান করেছে যে আমরা সবাই একসাথে ঘুরবো, অনেকগুলো জায়গা আমরা আসলে আজকে একসাথে ভিজিট করব। তো সেই হিসেবে এখন আমরা যে এখানে এসেছি এটা ছিল ফ্রেঞ্চ ভিলেজ। ফ্রেঞ্চ ভিলেজে আমরা আসছি। এখানে দেখেন পুরো হচ্ছে এনভায়রনমেন্ট, পুরো হচ্ছে টাওয়ারগুলো, পুরো মানে যা কিছু দেখবেন সব কিছু ইউরোপিয়ান আদলে হচ্ছে তৈরি করা। আমার কাছে খুব ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে একদম ইউরোপেই হয়তো বা চলে এসেছি। এই প্লেসগুলো আসলে আমাদের বাকেট লিস্টে ছিল না, এগুলো ভাইয়ার বাকেট লিস্টেই ছিল। ভাইয়া বলল যে ভাবি চলেন, গেলে দেখবেন বেশ ভালো লাগবে। তো আসলেই খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, কোনো প্লেস খুব বেশি সুন্দর হোক আর না হোক, মনের মতন মানুষরা যদি আশেপাশে থাকে তো যে কোনো প্লেসই খুব ভালো লাগে, তাই না? অন্ততপক্ষে আমার কাছে তো সেরকম। ভাইয়া ভাবি আসলেই খুব মানে আমাদের মতনই খুব মিশুক, সরল মনের মানুষ। তো খুব ভালো লাগলো ওনাদের সাথে এই একটা দিন আমরা কাটিয়েছি। আর মজার বিষয় হচ্ছে যে আগামী দিন মানে এটা ছিল 13ই এপ্রিল, 14ই এপ্রিল বাংলাদেশে পহেলা বৈশাখ। আর আমরা মালয়েশিয়াতে যেহেতু ছিলাম, ভাইয়ার ভাবি খুবই জিদ করলেন যে আমরা যেন এবার হচ্ছে পহেলা বৈশাখটা ওনাদের সাথে সেলিব্রেট করি। আর রাত্রে যেন ওনাদের সাথে ওনাদের বাসায় থাকি, গল্প গল্প হবে। তো আমার হাজব্যান্ড আর আমি বিভিন্নভাবে কাটানোর চেষ্টা করছিলাম যে যেহেতু আর একদিন পরে আমরা ঢাকা ব্যাক করবো, আমাদের একটু শপিং আছে, গোছগাছের ব্যাপার আছে। তো ভাইয়া না এত ইমোশনাল হয়ে যাচ্ছিল। আসলে চাইল্ডহুড ফ্রেন্ডকে তো অনেক দিন পর কাছে পেয়েছে। আর ভাই আসলে বলছিল যে ভাবি, প্রবাস জীবন এমন জানেন যে দেশের থেকে কোনো মানুষ আসলে এত বেশি ভালো লাগে, মানে ছাড়তে মন চায় না। তো আপনারা আসছেন, এত ভালো লাগছে, যদিও বা আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সময় দিতে পারছেন না। তো আজকের রাতটা আমাদের সাথে থাকেন, কালকে পহেলা বৈশাখ আমরা একসাথে সেলিব্রেট করব। তো ভাইয়ার তো আসলে ছুটি ছিল না, কারণ এখানে তো আর মানে বাংলাদেশের মতন পহেলা বৈশাখে ছুটি নেই, অবভিয়াস ব্যাপার। তো তারপরও ভাবি আয়োজন করেছিল। তো সেই আয়োজনে আমরাও অংশীদার হয়ে গেলাম। আমাদের রিজিকে আসলে ছিল, ভাবিও অনেক রিকোয়েস্ট করলো যে ভাবি আমি তো ছোটোখাটো করে একটু আয়োজন করেছি, কালকে আমরা একসাথে সেলিব্রেট করব, আপনারা থাকেন। তো এইভাবে আর কি আরও একটা রাত আমরা ভাইয়া ভাবিদের সাথে ওনাদের ফ্ল্যাটেই ছিলাম। তো কি করেছি না করেছি, কিভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করেছি সবই কিন্তু এই ব্লগের বিভিন্ন অংশে আমি শেয়ার করেছি, থাকবে। আপনারা যদি চান
তাহলে সেই পুরা ভ্লগটা দেখবেন এবং সব কিছুই উপভোগ করতে পারবেন। তো আমি এই যে ফ্রেন্ডস প্লাজে আমরা কিন্তু সবাই যে যার মতন ঘুরছি, আমি ভাবির অনেকগুলো ছবি তুলে দিলাম, ভাবিও আমার অনেক ছবি তুলে দিল। আর অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম আমার প্রশংসা করে যে আমি নাকি খুব ভালো ফটোগ্রাফার, অনেক ভালো ছবি তুলতে পারি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সেরকম ভাবিও বললো যে ভাবি আপনি তো খুব ভালো ছবি তোলেন। তো ভালো লাগে আসলে, কেউ কোনো গুণের প্রশংসা করলে ভালো লাগে, তাই না? রূপটা তো কয়দিন, বাট মানুষের গুণটাই কিন্তু সারা জীবন থেকে যায়। সো গুণের প্রশংসা পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, বা এটাই জরুরি। তো এই যে দেখেন আমরা ফ্রেন্ডস প্লেস কিন্তু খুব সুন্দর করে ঘুরছি, আমরা অনেক মজা করেছি, আড্ডা দিচ্ছি, আর যথেষ্ট পর্যটক ছিল। বেশ মোটামুটি মানে মনে হইতেছিল যে আমরা তো ভাবিনি যে এত পর্যটক আসলে ওখানে পাবো। তারপরে অনেক হচ্ছে পর্যটক পেয়েছি, মানে আসার তুলনায় অনেক বেশি পেয়েছি। তো এরপরে আমরা চলে গেলাম গেন্ডিন হাইল্যান্ড। ভাইয়া বললো যে হচ্ছে ভাবি চলেন গেন্ডিন হাইল্যান্ড দেখে আসি আমরা, ভালো লাগবে। যদিও বা ভাইয়ার হাইট ফোবিয়া, আমারও হাইট ফোবিয়া, তবে আমি দেখলাম আমার হাইট ফোবিয়া ভাইয়ার কাছে কিছুই না। ভাইয়ার তো মারাত্মক লেভেলের হাইট ফোবিয়া, উনি কিছুতেই কেবল কারে উঠতে চাচ্ছিলেন না, কারণ এত উঁচুতে, মানে পাহাড় তো বিশাল উঁচুতে, তার উপরে একটা রিসর্ট, সেইখানে আবার কেবল কার, তো ভাইয়া কিছুতেই উঠবেন না। তো আমি আর হচ্ছে ভাবি খুব হাসাহাসি করতেছিলাম, আমি বলছিলাম ভাইয়া আমি নিজেও ভয় পাই, বাট আপনি তো দেখছি আমার চেয়েও বেশি ভয় পান। তো উনি অনেক কনভিন্স করার চেষ্টা করছিল যে উনি যেন না ওঠে। তারপরে কেমন করে আর আমার হাজব্যান্ডও ওনাকে সাহস দিল যে তোকে আমি ধরে থাকবো, তো সমস্যা হবে না, চল। এটা এই যে রিসর্টটা, মানে আপনি যদি এখানে স্টে করতে চান তাহলে এখানকার রুমগুলোই আপনাকে দেয়া হবে, প্রোভাইড করা হবে, এখানে আপনি থাকতে পারবেন। আর এমনি আমাদের মতন হচ্ছে ডে ট্রিপ, ডে লং ট্যুর এরকম নিলে সেটা তো করাই যায়, বাট কেউ যদি মনে করে যে এখানে থাকবে তাহলে এখানে থাকতেও পারবে। বাট অবভিয়াস এই জায়গার প্রাইস অনেক 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 হাই। আপনারা গেন্টিন হাইল্যান্ড রিসর্ট বলে সার্চ দিলে এবং হচ্ছে রুমের রেন্ট জানতে পারবেন, অনেক অনেক হাই প্রাইস। তো যাই হোক, আমি আপনাদের জন্য একটু হচ্ছে ভিতরের হচ্ছে সব কিছু একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ যারা এসেছেন তারা তো এসেছেন, আর যারা আসবেন তারা এসে কি দেখবেন, কি পাবেন, একটা ধারণা আপনাদের হয়ে গেল। তো এটা হচ্ছে প্লে জোন, বিভিন্ন রকম বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম প্লের হচ্ছে স্টেশন এখানে আছে, প্লে স্টেশন আছে। তো এখানে আপনি এনজয় করতে পারবেন। আমরা অবশ্যই এখানে তেমন কোনো গেম খেলিনি। আমার এই ডল পিক আপ গেমগুলো খুব ভালো লাগে, যদিও আমি আজ পর্যন্ত কখনোই পিক আপ করতে পারিনি। মানে মুখের কাছে চলে আসলেও কেন যেন ওরা ফেলায় দেয়, এখানে কোনো 2 নাম্বারই হয়, আমার সেটাই ধারণা। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলছিল যে তুমি কি খেলবা, খেললে একটু খেলো। তা আমি বললাম না, শুধু শুধু ডলার নষ্ট করে কোনো লাভ নেই, আমি পাবো না আমি জানি। তো বললো যে এটা পাওয়া পইর ব্যাপার না, তুমি তো মানে খুশি হও, তোমার ভালো লাগে, খেলো। বললাম না থাক, দরকার নেই। তো যাই হোক, এরপরে আমরা একটু আমাদের খোঁজা খোঁজা লাগছিল, আর তাছাড়া এরপরে তো আমরা আবার হচ্ছে কেবল কারে উঠবো, ওখানে একটু সময় লাগবে, কারণ যদি অনেক লম্বা লাইন সিরিয়াল হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে। তো এই জন্য আমরা আবার ভাবলাম যে আচ্ছা আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিই, দুপুরেরও টাইম হয়ে গিয়েছে। তো আমরা আর কি একটু পরে আবার হচ্ছে লাঞ্চ করে নিব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন।
তো এই যে আমরা কিন্তু উঠে গিয়েছি, ভাইয়ার কিন্তু একেবারেই ওঠার ইচ্ছা ছিল না। উনি অনেক মানে ভয় পাচ্ছিল, কারণ ওনার হাইট ফোবিয়া আছে মারাত্মক লেভেলের। আমারও হাইট ফোবিয়া আছে, বাট ওনার মতন এতটা না। আমি যেটা বুঝলাম, আমি তো আগে মনে করতাম যে আমার অনেক বেশি, বাট ওনাকে দেখে আমার মনে হলো যে আলহামদুলিল্লাহ আমার অনেকটাই কম। তো এই যে আমরা কিন্তু কেবল কারে করে ঘুরে বেড়াচ্ছি। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ। আর এখানে এই গেন্টিং হাইল্যান্ড কিন্তু এই কেবল কারের জন্যই যথেষ্ট মানে অনেকটা বিখ্যাত। এখানে সবাই এসে যাচ্ছে, কিন্তু এই রাইডটা নেয়, অন্যান্য রাইডের পাশাপাশি এই রাইডটাও নেয়। আমার হাজব্যান্ড এখানে হাসতেছিল তার হচ্ছে ফ্রেন্ডের কর্মকাণ্ড দেখে, কারণ ভাইয়া খুবই বাচ্চাদের মতন করতেছিল। তো
তো আমার হচ্ছে হাজব্যান্ড এই জন্য হাসছিল আর বলছিল যে তুই টেনশন নিস না, তোরে আমি ধরে বসে আছি। তো আমার দেখে খুব ভালো লাগছিল যে বন্ধুর প্রতি কতটা টান, কতটা মায়া, কেয়ার, ভালোবাসা, তাই না? আমি মানে ভাবিকে বলছিলাম যে ভাবি হচ্ছে দেখেন কিভাবে আমার জামাই আপনার জামাইকে একদম মায়ের মতন বাচ্চা আগলাই যেরকম রাখে ওভাবে রাখছে। আর ওই যে দেখেন ওইটা কিন্তু আরেকটা রাইট, আমরা তো ভাই কেবল কারের মধ্যে উঠে বসে আছে একটা কাচের ঘর, আর ওদের অবস্থা দেখেন এতটা হাইটের মধ্যে ওরা কী করতেছে। আসলে লাইফটা আসলে মানুষ এক একজন এক একভাবে এনজয় করে, কেউ এরকম এক্সট্রিম লেভেল করে এনজয় করে, কেউ সেফে সেফে থেকে এনজয় করে, কেউ মানে এটা আসলে এক একজনের এক একভাবে এনজয় করার ধরন। তো যাই হোক আমরা হচ্ছে এবার কেবল কার থেকে নেমে চলে আসলাম পাদিনীর আউটলেটে। এখানে পাদিনীর বিশাল বড় একটা আউটলেট আছে, তো সেখানে এই যে আমি পাদিনীর এই পার্সটা দেখছিলাম। এই পার্সটার কিন্তু ডুপ্লিকেট পার্স অনেক আমাদের বাংলাদেশের অনলাইন পেজগুলো সেল করে, বাট হচ্ছে ডুপ্লিকেট তো ডুপ্লিকেট আর অরিজিনাল তো অরিজিনালি। তো এটা হচ্ছে মানে ভিঞ্চির পার্স হচ্ছে পাদিনীতে ও সেল করে, ভিঞ্চি ব্র্যান্ডের। তো আমার হাজব্যান্ড এখানে আমাকে এই পার্সটা একজোড়া স্যান্ডেল আমাকে কিনে দিল। আমি কিনতে চাচ্ছিলাম না, ও খুবই জোর করে কিনে দিল। আমার মোটেও কেনার ইচ্ছা ছিল না, মানে কি একটা অবস্থা, আমি নিব না সে দিবে। তো কিনে দিল, যাই হোক। আর আমি আমার ইনলসদের জন্য বেশ কিছু গিফট এখান থেকে কিনে নিলাম। আর এই যে দেখলেন একটা বড় সাপ, মানে কোনো মলের ডেকোরেশন যে এরকমও হতে পারে আমার ধারণা ছিল না। তো আমি আবার ওইটা একটু হচ্ছে শ্যুট করে নিলাম। তো আমার সাথে ভাবি ছিল, ভাবি তাই বললো, ভাবি আপনার চোখের দৃষ্টি শক্তি তো যথেষ্ট ভালো, আপনি অত দূরের সাপটা দেখে ফেলেন। আমি কিন্তু জুম করে আপনাদের জন্য ভিডিও করেছি বলে আপনারা বড় দেখছেন, এটা অনেক দূরে ছিল, মানে হচ্ছে এতটাই দূরে ছিল যে দেখে অনেক ছোট মনে হচ্ছিল। আমি জুম করে তারপরে আপনাদের জন্য শ্যুট করেছি। আমার কাছে খুব ইউনিক লাগলো যে মার্কেটের ভিতরে সাপের স্ট্যাচু আসলে কখনো দেখিনি কোনো মার্কেটে। তো এইটাই। তো যাই হোক এবার আমরা ইন্ডিয়ান হাইল্যান্ড থেকে বের হয়ে যাচ্ছি। ভাইয়া বলল আমাদেরকে পিঙ্ক মস্ক দেখাবে, মানে মালয়েশিয়ার খুব বিখ্যাত একটা মস্ক, পিঙ্ক মস্ক, পিঙ্ক মসজিদ। তো আমার কাছে পিঙ্ক কালারের চেয়ে এটা একটু ল্যাভেন্ডার কালারই বেশি লাগলো। ইভেন ভাইয়াও বলছিল যে এটাকে পিঙ্ক মসজিদ কেন বলে আমি জানি না, কালারটা তো আসলে অ্যাকচুয়ালি পিঙ্ক না, একটু ল্যাভেন্ডার টাইপের। তো যাই হোক ভাবি শেয়ার করছিল যে এবার রামাদানে ওনারা এখানে নাকি একবার ইফতার করতে আসছিলেন, মানে এখানে তো মানে মসজিদে ওপেন, সবাই ইফতার করতে পারে, মসজিদের তরফ থেকেও থাকে, নিজেরাও নিয়ে আসে, এভাবে আর কি। তো হচ্ছে খুব এনজয় করে সবাই রমজান মাসটা। আমাদের বাংলাদেশে আসলে এ ধরনের কালচার নেই, মানে সবার ক্ষেত্রে যারা মসজিদে নামাজ পড়তে যায়, মুসল্লি আছে ভাইয়েরা যারা আছেন ওনারা হয়তো বা করেন, বাট হচ্ছে মহিলারা বা বাচ্চারা আর কি ফ্যামিলি নিয়ে কেউ যে করবে ইফতারটা একসাথে, এরকম কালচার আমার তো কানেও আসেনি, চোখেও পড়েনি কখনো, আমি দেখিনি। বাট হচ্ছে বিদেশের অনেক কান্ট্রিতেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, ওখানে কিন্তু ফ্যামিলির লোকজন নিয়ে পুরুষ মহিলা বাচ্চা সবাই একসাথে কিন্তু মসজিদের ওখানে ইফতার করেন। আমি এটা হচ্ছে অনেক টার্কির ব্লগেও দেখেছি, আর মালয়েশিয়াতে তো ভাবির মুখেই শুনলাম হয়, হয়তো বা কখনো আমাদের দেশেও হবে। আমাদের দেশে তো অনেক কিছুই এমন হচ্ছে যেগুলো আগে হতো না, এখন হয়, চেঞ্জ হচ্ছে আর কি। সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা, বুদ্ধি, তারপরে রুচি, সব কিছুরই কিন্তু একটা চেঞ্জ হয়। আমাদের দেশে মানুষজনের হচ্ছে, হয়তো বা কোনো এক সময় দেখব আমাদের দেশেও রমজান মাসে কোনো মসজিদের হচ্ছে হয়তো বা মাঠে বা মানে মসজিদের এরিয়াতে পরিবার নিয়ে সবাই একসাথে আল্লাহর নামে ইফতার হচ্ছে করতেছেন, রোজা খুলতেছেন, এরকম হয়তো আমরা দেখতেই পারি, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ। তো এই যে আমি আবার হচ্ছে এই স্ন্যাক্সগুলো দেখে আমি এবার বললাম যে একটু ট্রাই করে দেখি। আমার না আসলে ক্ষুধার চেয়ে আমার নতুন কিছু দেখলে বা ইউনিক কিছু দেখলে মনে হয় যে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো এখানে এই মসজিদের বিভিন্ন ইতিহাস হচ্ছে ছিল লেখা, তো আমি ওটা একটু ভিডিও করলাম। আপনাদের কারোর যদি দেখার বা পড়ার ইচ্ছে, ভিডিওটা পজ করে একটু মানে ইয়ে করে নেবেন, বড় করে নেবেন, দিয়ে পড়ে নেবেন। তো আমাদেরকে ভাইয়া আবার বলল যে উনি একটা স্পেশাল খিচুড়ি আমাদের খাওয়াবে, ল্যাটকা খিচুড়ি। এই খিচুড়িটা নাকি খুবই ওনাদের কাছে মজা লাগে, এবং মালয়েশিয়াতেও মানে বাঙালি যারা থাকেন, ইন্ডিয়ান যারা থাকেন তাদের মধ্যে খুবই ফেমাস। রেস্টুরেন্টটা একজন ইন্ডিয়ান ওনারের রেস্টুরেন্টই ছিল। তো ভাইয়া খুব শখ করছিল আমাদের খাওয়াবে বলে। আমাদের কিন্তু প্ল্যান ছিল মানে ওই ডিনারটা করে আমরা চলে আসবো, বাট ওই যে আমি যেরকম বললাম ভাইয়া ভাবি খুব করে বললো যে না, আগামীকালকে যেহেতু পয়লা বৈশাখ, আপনাদের আর হোটেলে ফেরার দরকার নেই, আজকে রাতটা আমাদের সাথে থাকেন, কালকে পয়লা বৈশাখের পান্তা ভাত খেয়ে তারপরে আপনারা হোটেলে যান। তো
তো যাই হোক, ভাবির আয়োজন খুব সুন্দর ছিল। আমার ভাবিটা অনেক লক্ষ্মী, সে দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর এবং খুব গুণবতী। উনি আজ অনেক কিছু আয়োজন করেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আজকের পয়লা বৈশাখটা ওনাদের সাথেই উদযাপন করলাম। তারপরে ভাইয়া আবার আমাদেরকে বললেন যে উনি ওনার ক্যাম্পাস মানে মনাশের যেহেতু উনি টিচার, মনাশটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন। তো আমরা বললাম যে ভালোই হবে, যাই মনাশটাও একটু দেখে যাই। কারণ এর আগে যখন আমরা মালয়েশিয়ায় আসছিলাম তখন তো আমাদের মনাসটা দেখা হয়নি, কারণ ভাইয়া তখন ছিলেন না। আর এই ধরনের ইউনিভার্সিটিতে তো কখনোই বাইরের ভিজিটার অ্যালাউ না, যদি না আপনি ওখানে পড়াশোনা করেন বা যদি না আপনি ওখানে টিচার বা যদি না টিচারের রিলেটিভ হিসেবে আসেন দেখতে, সো আপনাকে তো তাছাড়া অ্যালাউ করবে না। তো আমরা ভাবলাম যে আচ্ছা যাই, যে দেখে আসি। তো এই যে আমরা এখন হচ্ছে ভাইয়ার সাথে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ভাবির কাছ থেকে বিদায় নিয়ে মনাসে। আপনাদের সাথেও আমি মনাসটা একটু যতটুকু পারছি শেয়ার করছি।
তো এটা ছিল ডে 4। আমি যেমনটা ব্লগের শুরুতেই বলে দিয়েছি, আজকে কিন্তু আমি একটু ব্লগটা লং করছি, কারণ হচ্ছে না হলে খুবই লেন্দি হয়ে যাচ্ছে, আপলোড দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ডে 4-এ পুরোটা দিনই আমি কাটিয়েছি শপিং করে। ডে 4টা রাখাই হয়েছিল শুধু অ্যান্ড শুধু আমার শপিং করার জন্য। তো সবার জন্য টুকটাক গিফট, নিজের জন্য কিছু জিনিস, সব কিছুই আমি হচ্ছে মোটামুটি আজকেই কমপ্লিট করে ফেলবো, কারণ আগামীকালকে আমাদের ফ্লাইট ব্যাক টু ঢাকা। তো এই যে আমরা আবার দামিস্কাকে গিয়েছিলাম। আমাদের এখানে আমরা নিয়েছিলাম একটা হচ্ছে বিরিয়ানি, আর একটা হচ্ছে কাবাবের হচ্ছে প্লাটার। তো খাবারগুলো তো খুবই মজার। আমি তো আপনাদের সাথে এর আগের ভ্লগগুলোতেও শেয়ার করেছি যে এখানে একবার খেয়ে আমার এত ভালো লেগে গেছে, তারপরে আমি আরও 3-4বার এখানেই খাওয়া দাওয়া করেছি। ওদের পরিবেশনটা দেখেন কত সুন্দর, এবং ফুড কোয়ালিটিও খুব ভালো ছিল। মানে অর্থ ইট, আপনি খেয়েও মজা পাবেন, আর কোনো পেটেরও সমস্যা ইনশাল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ আমাদেরও হয়নি। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন আসলে আমাদের এই ট্যুরটার একদমই এন্ডিংয়ে আমরা চলে এসেছি। এতদিন পর্যন্ত আমার ট্যুর মানে এই যে সেই আমি সিঙ্গাপুর থেকে শুরু করেছি, ভ্যাকেশনটা ছিল টোটাল 15 দিনের। সিঙ্গাপুর মালয়েশিয়া মিলে আমি 15 দিনের একটা ভ্যাকেশন কমপ্লিট করেছি, এবং এই 15 দিনের ভ্যাকেশনের আমি বেশ কিছু মেমোরি ব্লগ আকারে শেয়ার করেছি। যারা সেগুলো দেখেছেন, সবটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি, আমি তাদেরকে বলবো চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার ভিডিও দেখে আর কিছু পান আর না পান, 100% অথেন্টিক একটা অথেন্টিসিটির ফ্লেভার পাবেন, এটুকু আমি বলে রাখতে পারি। কারণ এই ভিডিওগুলো করে রাখা জাস্ট আমার মেমোরি রাখার জন্য। আর আপনাদের কারোর যদি কোনো একটা অংশ আপনাদের কাজে লাগে, উপকারে লাগে, আপনাদের ভালো লাগে, তাহলে সেটুকু আমার জন্য অনেক প্রাউডের একটা হচ্ছে বিষয় হবে। কারণ আমি এই ভিডিওগুলো করি আমার মেমোরি ধরে রাখার জন্য, এবং এখানে আমার কোনো এক্সট্রা এডিটিং লাইটিং কোনো কিছুই নেই। আপনারা এতদিনে হয়তো বা যারা আমার সাথে আছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা জেনে গিয়েছেন, আর যারা নতুন তাদেরকে আমি বলবো যে এখানে আপনি পুরো র ফ্লেভার পাবেন। আপনি নিজের চোখে কোনো কিছু দেখলে যেমন, আমার ক্যামেরার মানে আমার ফোনের ক্যামেরার লেন্স দিয়ে দেখলেও কিন্তু তেমন, কারণ এখানে আমি কোনো এক্সট্রা এডিটিং লাইটিং কোনো ফিল্টার কিছু ইউজ করিনি। তো যাই হোক, আজকে এই যে আমরা চলে যাব এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমার হাজব্যান্ড আর আমি কিছু টুকটাক নাস্তা কাছের জন্য খাবার কিনে নিচ্ছি, নাস্তাও করে নিলাম। আমার হাজব্যান্ড তো আবার এই ট্রিপের শেষ দিন আজকে, তো সে আবার সেই মনরুটি নিয়ে নিল, আর আমি 7-Eleven থেকে কিছু ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স আইটেম টাইপের নিয়ে নিলাম। তো এই যে আমরা এখন রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মালয়েশিয়ায় কিন্তু দুইটা হচ্ছে এয়ারপোর্ট, আপনারা অনেকেই হয়তো জানবেন, অনেকেই জানবেন না। টার্মিনাল 1, টার্মিনাল 2। তো সবসময় কিন্তু নিজের টিকিটে অবশ্যই মানে এটা চেক করে নেবেন যে আপনারা যে প্লেনটা টার্মিনাল 1 থেকে ছাড়বে নাকি 2 থেকে ছাড়বে, কারণ অনেক সময় আমি দেখেছি অনেকে এটা ভুল করে, এবং আমাদের নিজেদেরও এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল লাস্ট 17-তে যখন আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম। আমাদের আসলে একটা যে টার্মিনালে আমাদের প্লেন ছিল, আর আমরা হচ্ছে ভুল করে অন্য অপোজিট টার্মিনালে বসে ওয়েট করছিলাম। পরে যখন আমাদের একটু খটকা লাগলো যে হচ্ছে কেন এখনও ইমিগ্রেশন অন করছে না বা হচ্ছে হইতেছে না, তখন আমরা খেয়াল করে দেখলাম যে আসলে আমরা রং টার্মিনালে চলে আসছি। তো এই জিনিসটা আসলে আমরা না, এটা অনেকেই ভুল করে। তো আপনারা এইটা আমি একটা ছোটো টিপস আর কি দিয়ে দিলাম। এই জিনিসটার ক্ষেত্রে আপনারা একটু সজাগ সচেতন থাকবেন যাতে আপনাদেরও ভুল না হয়। তো দীর্ঘ 15 দিনের ট্যুরের পরে আজকে আমরা দেশে ইনশাল্লাহ ফিরে আসব। আলহামদুলিল্লাহ ট্যুরটা খুবই সাকসেসফুলি হয়েছে। আল্লাহ তালার কাছে শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া। কোথাও কোনো জায়গায় একটুও কোনো মানে আমাদের প্রবলেম আলহামদুলিল্লাহ হয়নি। আমরা খুব ভালোভাবেই সিঙ্গাপুর টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু ঢাকা ট্যুর কমপ্লিট করেছি। শুধু একটা যেটা হয়েছে, মালয়েশিয়ার হচ্ছে ইমিগ্রেশনের ওখানে যে লাগেজ যে চেক করে, আমার এই লাগেজটাতে 2টা টুথপেস্ট আর 2টা কন্ডিশনার ছিল। তো ওখানে যেই গার্ডটা ছিল, গার্ড মেয়েটা, সে সবার ব্যাগ থেকে কিছু না কিছু বের করে নিচ্ছিল। মানে দেখেই মনে হচ্ছিল যে সে এটাতেই ইউজ টু, এবং মানে একটা টুথপেস্ট এটাও কিন্তু লিকুইডের আন্ডারে পড়ে না, আমি যতটুকু জানি। একটা হচ্ছে কন্ডিশনার, সেটাও লিকুইডের আওতাতে পড়ে না। আমি সব কিছুই কিন্তু আমার হচ্ছে মানে প্লেনের ডিকিতে দিয়ে দিয়েছি, বাট শুধু হ্যান্ড ক্যারিয়ারে এই 2টা জিনিসই আমার কাপড়ের সাথে ছিল। আমি বুঝিনি যে উনি এই কাজটা করবে, বোঝার উপায়ও নেই, কারণ
আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো কান্ট্রি ভ্রমণ করেছি, কোথাও আমি দেখিনি যে কন্ডিশনার বা টুথপেস্ট বের করে নিতে। হ্যাঁ, তো ওনারা হচ্ছে উনি উনি আর কি বের করে নিয়েছে। তো আমি ওনাকে ইংলিশে আর কি বলছিলাম যে হচ্ছে সিস্টার আমরা তো ট্যুরিস্ট, জাস্ট এই হচ্ছে মানে এইটুক জিনিসে আছে, আপনি কেন এটা নেবেন। সে মানে পাত্তাই দিল না, শুনলে না। আই থিঙ্ক সে ইংলিশও মনে হয় বুঝে না, কারণ সে ইংলিশ বলতে পারছিল না। সে তার নেটিভ ল্যাঙ্গুয়েজেই কথা বলছিল, হচ্ছে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে। ইংলিশও বলতে পারে না, আর আই থিঙ্ক সে বুঝতেও পারছিল না হয়তো বা। বাট হচ্ছে মানে মানুষের লাগেজ থেকে জিনিস বের করে নেওয়াতে দেখলাম সে খুবই দক্ষ। সবারই ফটাফট লাগেজ থেকে সে জিনিস বের করে নিচ্ছে কারণে অকারণে, মানে তার চোখে যেটা ভালো লাগছে, তার যেটা নিতে ইচ্ছা করছে। সে প্রথমে আমার পেজ দুইটা বের করলো, তারপরে একটু নেড়ে চেড়ে পরে দেখলো যে এটা হচ্ছে আসলে কি। তো যেহেতু আমি ট্যুরিস্ট, ফরেন থেকে আমি একটা পেস্ট নিয়ে আসছি, মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে নিশ্চয়ই সেটা একটা ভালো পেস্ট বা কোনো কাজের পেস্ট, দামি পেস্টই ছিল, কারণ কম দামি কোনো নর্মাল পেস্ট তো আমি আনবো না। আর ওনার ক্ষেত্রে আমার যেটা মনে হলো, উনি সেটা দেখেই মাথা নষ্ট হয়ে গেছে যে আরে বাপরে, এই পেস্ট তো আমি কিনে ইউজ করা আমার জন্য একটু টাফ, তো আমি এটা নিয়ে নিই। মানে আমার মেজাজটা এখন ভয়েস ওভার দিতে যে এতটা খারাপ লাগতেছে। কিছু কিছু সিচুয়েশন না লাইফে এমন আসে, দেখবেন আপনি ইনোসেন্ট, আপনি জানেন যে আপনার সাথে অন্যায় করা হচ্ছে, কিন্তু আপনি না আপনার ভয়েস রেইজ করতে পারবেন না। কারণ ওখানে যদি আমি সিন ক্রিয়েট করতাম, আমি যদি কিছু বলতাম, হয়তো বা সিন ক্রিয়েট হয়তো ব্যাপারটা বাড়তো। কিন্তু যেহেতু আমি ওই দেশের ট্যুরিস্ট, আমি একটা পাসপোর্ট হচ্ছে মানে হোল্ডার, তো আমার পাসপোর্টে বাই চান্স ওনারা যদি কোনো একটা ঝামেলা করতো, অন্যায়ভাবে ইল্লিগালি করতো, করে ফেলতো, আমার কিন্তু পরবর্তীতে সেটার ঝামেলা পোহাইতে হতো, ওনার কিন্তু পোহাইতে হতো না। তো আমি এই জন্য মনে করলাম, ভাই একটা কন্ডিশনার, একটা পেস্ট নিয়ে তুই খুশি হ, তুই শান্তিতে থাক, আমি নাই তোকে এটা দানই করে গেলাম। তো আমার মনটা এত খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাপড় ছাড়া কোনো ধরনের কোনো আইটেমই আসলে মানে হ্যান্ড লাগেজে নিয়েন না। কারণ সব কান্ট্রি, সব গার্ড যে ভালো হবে, বুঝদার হবে, সামাজিদার হবে এমন কিছু নেই। কিছু কিছু এই ধরনের মানুষও থাকে যারা নিজেরা কিনে ইউজ করতে পারে না দেখে ট্যুরিস্টদের হচ্ছে কাছ থেকে এগুলো নিয়ে নেয়। আরও ভয়ানক কাহিনী আমি শুনলাম, আমি যখন প্লেনে বসলাম, আমার পাশে বাংলাদেশি একটা হচ্ছে মেয়ে বসেছিল। ও আসছিল ওর হাজব্যান্ডের কাছে সিঙ্গাপুরে। তো ওরা কিভাবে যেন আর কি সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়া একটু এসে ভিসা বাড়িয়ে আবার সিঙ্গাপুরে ওর থাকার ইচ্ছে ছিল। বাট সেই সুযোগটাও মালয়েশিয়ার মানে ইমিগ্রেশন ওকে দেয়নি, বলছে না এভাবে করা যাবে না, তোমাকে এখান থেকেই চলে যেতে হবে। মানে বেচারি যে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে সেটা পারেনি, তাকে সেই মালয়েশিয়ার থেকে ঢাকায় ব্যাক করে দিয়েছে। তার কাপড় চোপড় সব কিছুই সিঙ্গাপুরে তার হাজব্যান্ডের মানে ওখানে থেকে গিয়েছে। মানে খুব দুঃখজনক এই বিষয়টা, বা মানে মেয়েটার জন্য খারাপই লাগছিল। তো ও আমাকে বলছিল যে আপু আপনার তো পেস্ট আর কন্ডিশনার নিয়েছে, ও নাকি দেখছে যে আরেকজনের নাকি, সেই ভাইয়াটা অবশ্যই একটু বোকামি করেছে, হয়তো বা অতটা উনি এডুকেটেড ছিল না, বুঝতে পারেনি। উনি একটু বোকামি করে ফেলাইছে, সেটা হচ্ছে উনি উনি নাকি 5-6টা মোবাইল, আরও অনেক অনেক ধরনের ইলেকট্রনিক জিনিস উনি ওনার হ্যান্ড লাগেজে নিয়েছিল। যেটা এটা অবশ্য নেওয়া যায় না, কারণ এতগুলো মোবাইল আপনি ক্যারি করতে পারবেন না, বা ইলেকট্রনিক কোনো জিনিস ওইভাবে আপনি হ্যান্ডে ক্যারি করতে পারবেন না, আপনি প্লেনের ডিকিতে দিতে পারবেন। তো ওনার কাছ থেকে নাকি ওগুলোকে এনেছে। তো আমার তখন খুব মানে কষ্ট লাগছিল ওনার জন্য। আর ভাবলাম যে ওনার এই দুঃখের সাগরের কাছে আমার এই দুঃখটা আসলে একমক দুঃখের মতনই, যে আমার একটা পেস্ট আর কন্ডিশনার গিয়েছে, ওই বেচারির তো ইলেকট্রনিক্স জিনিস চলে গিয়েছে। পাশে যে মেয়েটা বসে আছে, বাচ্চা একটা মেয়ে, সে তার হাজব্যান্ডের সাথে মানে আরও কিছু দিন স্পেন্ড করতে চেয়েছিল মালয়েশিয়ায়। সে একটু মানে ঘুরে যেয়ে ভিসা বাড়ানোর কি একটা প্রসেসিং এখানে হয়তো বা আছে, প্রসেস করে ভিসা বাড়িয়ে আরও কিছুদিন থাকার তার ইচ্ছা ছিল, কোরবানি ঈদ পালন করার ইচ্ছা ছিল। বাট তার দুঃখটাও দেখেন, সে কিছুই পালন করতে পারলো না, হঠাৎ করে তাকে মালয়েশিয়ার থেকেই ব্যাক আসতে হলো, তাও আবার সে সিঙ্গাপুরেও যাইতে পারেনি, তার কাপড় চোপড়ও সে নিতে পারেনি। তো এদের সবার দুঃখ দেখে আমার কাছে মনে হলো আমার দুঃখটা নিতান্তই ছোট। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেন আমার মতন এতটুকু ছোট দুঃখেও আপনাদের কখনো আল্লাহ না ফেলে। কারণ মানুষ সবাই কিন্তু খুব শখ করে, পছন্দ করে এই দেশের বাইরে থেকে জিনিসপত্র কেনাকাটা করে। এই যে যেমন দেখেন, আমি কিন্তু ম্যাক থেকে বেশ কিছু প্রোডাক্টই এখানে কিনে নিলাম। আমার তো এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি সেটিং স্প্রেটা তখন কিনিনি। যেই মহিলা একটা কন্ডিশনার, একটা পেস্টের লোক ছাড়তে পারেনি, সে কি আমার ম্যাকের সেটিং স্প্রের লোকটা ছাড়তে পারতো? দেখা যায় ওটা তো লিকুইড, যদিও বা 100 ml, 100 ml কিন্তু আপনি ক্যারি করতেই পারবেন। তারপরেও দেখা যায় আমাকে আইন বুঝিয়ে দিত যে এটা নেওয়া যাবে না। হ্যাঁ, যেখানে পেস্ট্রি নিয়ে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সেটিং স্প্রেটা নিয়ে নিই, আমি ম্যাকের এখান থেকে ম্যাকের ফাউন্ডেশন, কম্প্যাক্ট আর লিপস্টিক নিয়েছিলাম। তো এই যে দেখেন, কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা হজরত শাহজালাল
ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা কিন্তু ল্যান্ড করে ফেলেছি। তার মানে কি আমরা আমাদের প্রিয় শহর, ব্যস্ত শহর, প্রাণের শহর ঢাকাতে চলে এসেছি, যেখানে আমাদের অনেক অভিযোগ, অনেক কিছুই থাকে নিত্যদিনের যানজট নিয়ে, ট্রাফিক নিয়ে, দুর্নীতি নিয়ে, আইন না মানানে সব কিছু নিয়ে। তারপরেও কিন্তু এটা আমার নিজের দেশ, আমার প্রাণের দেশ, প্রাণের শহর। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আমরা ঘুরতে ফিরতে যাই, তখন খুব কষ্ট লাগে, মায়া লাগে যে আমাদের এত সুন্দর একটা দেশ, কেন সেইখানে সিস্টেমে এত ঝামেলা, কেন আমরা আইন মানি না, কেন আমরা একটু যে আমরা দেশের বাইরে এসে এতটা সচেতন, সেই আমরাই কেন দেশে যে এতটা সচেতনতা দেখায় না। তো কি করব বলেন, মন তো খারাপ হয় নিজের দেশকে উপরে দেখতে, ভালো দেখতে, কার না ভালো লাগে। তারপরেও যাই হোক, আমার দেশ আমার প্রাণের দেশ, আমি অবশ্যই আমার দেশকে ভালোবাসি, সবার আগে আমার দেশ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করলাম, আশা করি কিছু না কিছু আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ব্লগ থেকে। দীর্ঘ 15 দিনের ভ্যাকেশন কমপ্লিট করে, সিঙ্গাপুর মালয়েশিয়ার ভ্যাকেশন কমপ্লিট করে আজকে আমরা দেশে ফিরেছি। এবং এই পুরো জার্নিটাতে যারা আমার সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও করেনি, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে রাখা বেল আইকনটি টিপে দিবেন, কারণ আমি কিন্তু নিয়মিত ব্লগ দিই না, একটু গ্যাপে গ্যাপে ব্লগ দিই। বেল আইকন প্রেস করা থাকলে যখনই আমি ব্লগ আপলোড দিব, তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।